জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আজকে আমরা একটা এই যে গতকাল হয়ে গেল নির্বাচন, সেই নির্বাচনী আলোচনা এবং সেটার সুদূর প্রসারী ফল পশ্চিমবঙ্গের হিন্দুর ওপরে, বিশেষ আমি পশ্চিমবঙ্গই বলছি বারবার, পশ্চিমবঙ্গের হিন্দুর ওপরে তথা ভারতের হিন্দুর ওপরে কীভাবে করতে চলেছে সেই আলোচনার জন্য আপনারা জানেন জাতির কথার সভাপতি জ্যোতির্ময় বাবু আমাদের সাথে আছেন। তো জ্যোতির্ময় বাবু, আপনাকে প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে এটাই যে কালকে মহারাষ্ট্রে এত ভালো ফল, 200+, উত্তরপ্রদেশে সপাকে সমাজবাদী পার্টিকে রগড়ে দিল 7-2। এছাড়াও যতগুলো জায়গায় উপনির্বাচন হচ্ছে, বিহারেতে 4টের মধ্যে 3টে সিট, সব জায়গাতেই বিজেপির জয় জয়কার। কেবল মাঝখানে এই ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গেতে জাস্ট একটুখানি 19-20 হয়েছে। তারপরেই দেখছি এই ইলেকশনের পরে আপনি খুশি না হয়ে উল্টে বলছেন অশনি সংকেত, অশনি সংকেত, অশনি সংকেত। কেন? আপনার কি বিজেপিকে পছন্দ নয়? না আপনার অমিত শাহ, নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী মুখগুলো পছন্দ নয়? না আপনি তৃণমূলের হয়ে দালালি করার জন্য এগুলো বলছেন? নাকি আপনি সিপিএম এর সাথে আপনি কোনো হিডেন কমি, ছুপা মাকু, যে কিনা এই সেটিং বলে মানুষকে বিভ্রান্ত হচ্ছেন? কি ব্যাপার, কেন আপনি বলছেন অশনি সংকেত? প্রথমত আমার ভেতরটা হলো পুরোপুরি বিজেপি, হিন্দুত্ব এবং বিজেপি। আমি যে সময় কমিউনিস্ট পার্টি থেকে এই হিন্দুত্ব এতে আসি, বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি সংঘ পরিবারে আসি, সেটা হচ্ছে একেবারে বামপন্থীদের একেবারে সেই জয় জয়কারের সময়, 90-এর দশকে, 90 সালে রাম মন্দির আন্দোলনকে। এবং সবাই আমাকে বলেছিল আপনি কিন্তু খুন হয়ে যাবেন, কিন্তু আমি সব উপেক্ষা করে আমি মনে করেছিলাম এতদিন যা করেছি ভুল করেছি। আমি সেই 90 সালে আমি হিন্দুত্বের এতে এসেছিলাম এবং বিশ্ব হিন্দু পরিষদ, সংঘ এবং বিজেপি প্রত্যেকটার সঙ্গেই আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। কিন্তু তাকে আমার ভেতরটা হচ্ছে কিন্তু হিন্দুত্ব এবং বিজেপি। বিজেপি যদি একটা সিটে হেরে যায় আমার ভেতরটা ঢুকলে ঢুকলে কেঁদে ওঠে। তাও আমি ভালোর জন্য, শুধুমাত্র ভালোর জন্য আমি আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি। আজকে কেন ঝাড়খণ্ডে বলছি, একটা জিনিস মনে রাখতে হবে, ভোট কিন্তু ভোট মানে এই নয় যে লোকের বাড়ি ভোটার স্লিপ দিলাম, বড় বড় মিটিং করলাম, প্রচার করলাম, এই করলাম। আজকের দিনে ভোট কিন্তু নয়, এটা নয়। আজকের দিনে এখানে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করে, মারাত্মক জিনিস যেটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এবং সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা ঝাড়খণ্ডে সাকসেসফুল হয়েছে। কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং? সেটা আমি আসছি। ইলেকশনে একটা পার্টি যেহেতু গণতন্ত্র হারতে পারে, জিততে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু এখানে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কি না, আদিবাসী অঞ্চলে বাংলাদেশ থেকে যে আদিবাসী যে মুসলমানরা, অনুপ্রবেশকারী মুসলমানরা এই পশ্চিমবঙ্গে ঢুকছে সেফ প্যাসেজ পেয়ে, তারা কি হচ্ছে, তারা বসিরহাটে ওখান দিয়ে ঢুকছে। ওখানে জানেন রত্না ঘোষাল, তৃণমূলের বিখ্যাত সেই নেত্রী, বলেছিল জাকিরদার কাছে চলে যান, আপনাদের লিঙ্কটা খুব সুন্দরভাবে করে দেবেন, ভোটার লিস্ট থেকে আরম্ভ করে এভরিথিং। মালদার পুকুরিয়া রাত্রি 2টোর পরে কাজ আরম্ভ হয় সেখানে, এবং বিশাল লাইন পড়ে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, সেখান থেকে তাদের লিঙ্ক করিয়ে দেওয়া হয়। আর এই আপনারা তো কলকাতার গুলশন কলোনি দেখছেন, কলকাতার 8 নম্বর ওয়ার্ড, যেখানে সুশান্ত ঘোষকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল এই বখরা নিয়ে, মূলত বখরা নিয়ে। তো এই জায়গাগুলো হচ্ছে গেটওয়ে, এবং আরও অনেক জায়গা আছে। এই গেটওয়ে, এখান দিয়ে তারা ঢুকছে, তারা নাগরিক হচ্ছে। এবং যেহেতু পশ্চিমবঙ্গের থাকার জায়গা হচ্ছে না, ঝাড়খণ্ড হচ্ছে খুব নিয়ারেস্ট জায়গা। এবং ঝাড়খণ্ডের আদিবাসীরা, এরা যেহেতু মানসিকভাবে অনেক দুর্বল শ্রেণীর লোক, তাই দুর্বলের থেকেও বলতে পারা যায় আবেগপ্রবণ, খুব এত দুনিয়া সম্বন্ধে এত কিছু জানে না, নিরীহ। হ্যাঁ, নিরীহ টাইপের, সোজা কথা বলি নিরীহ টাইপের। কাজে এখানে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এখানকার মেয়েদেরকে এরা বিয়ে করছে, বিয়ে করে তাদের যৌতুক হিসেবে কারণ ওখানকার জমি তো নিতে পারে না অন্য কেউ, সেই জন্য এই জমিগুলোকে তারা নিজেদের করছে। এবং সেখানে ধীরে ধীরে আদিবাসী সমাজের জায়গায় যে মুসলিম সমাজ, যে মুসলিম সংস্কৃতি, মুসলিম কালচার ঢুকে যাচ্ছে। এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এখানে শুরু হয়েছিল, যে ছোট ছোট জায়গাকে আগে ধরো, বড় বড় জায়গা নয়, ছোট ছোট যে রাজ্যগুলো আছে সেইগুলোকে ধরো, এবং সেখানকার ডেমোগ্রাফি পাল্টে দাও। এইভাবে এই লাভ জেহাদ
ব্ল্যাঙ্ক জিহাদ এইসবের মাধ্যমে, এবং সেই জায়গাগুলো সেই এখানকার স্টেটগুলো দখল করো এবং সেখান থেকে পার্লামেন্টে আমাদের প্রতিনিধি পাঠাও, তারা আমাদের ফেভারে কথা বলবে। এইভাবে আস্তে 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 ধীরে 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 ভারতকে আমরা নিয়ে নেব। তো সেই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সেইটা কিন্তু সাকসেসফুল হলো তা কোথায়? আমি তো বলবো এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা বলবো জিহাদ ইঞ্জিনিয়ারিং। ওই জিহাদ ইঞ্জিনিয়ারিং হোক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানে এই জিনিসটা সাকসেসফুল হলো কোথায়? প্রথম সাকসেসফুল হলো ঝাড়খণ্ডে। কারা করলো? ইন্ডিজোট। এই ইন্ডিজোট কাদের কথায় চলে? না আমেরিকান ডিপ স্টেট, হ্যাঁ, জর্জ সোরাস যেটা প্রধান মাথা, এদের কথায় চলে ভারত ধ্বংসের যে প্ল্যান। তো এইটা সাকসেসফুল হয়েছে, এবং এইটা যাতে না হয়, এবং এটা কিন্তু নরেন্দ্র মোদী বা এরা বুঝতে পেরেছিলেন। তার জন্য আমরা কি দেখেছি যে হেমন্ত বিশ্ব শর্মা আর শিবরাজ সিং চৌহান দুজনে ওখানে পড়েছিলেন, আর অমিত শাহ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনের পর দিন সেখানে মিটিং করেছেন। অমিত শাহ বলছে আমি সরকারের থেকে কথা বলছি, সমস্ত অনুষ্ঠানদের এখান থেকে তাড়ানো হবে, আর এই জিনিস হবে না। ইট ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে। আপনাদের রঘুবার দাস মুখ্যমন্ত্রী ছিল, তিনি সব শেষ করে দিয়ে গেছেন। রঘুবার দাস বিজেপির রঘুবার দাস। তো এই কথাগুলো আমাকে বলতে হবে, এগুলো সত্যি সত্যি জানবেন। সত্যি সব সময় বাস্তব যে সত্যি, সেই সত্যি কিন্তু মিথ্যে হয় না। না, আমরা সবসময় বলি যে জাতির কথা বিরিয়ানি নয়, জাতির কথা হচ্ছে পাতের প্রথম উচ্ছে। আচ্ছা, তার মানে আপনি কি এটা বলতে চাইছেন যে ঝাড়খণ্ডের অবস্থা এই মুহূর্তে কাশ্মীরের থেকে অনেক বেশি ভয়ানক? এই জিহাদের ব্যাপার যদি ধরি আমরা, হয়তো কাশ্মীরের মতন এখনই বোমা বন্দুক নিয়ে সেই যারা মুসলমান হয়নি তাদের তাড়িয়ে দেওয়ার এটা চলবে না, কিন্তু এই ইঞ্জিনিয়ারিংটা না, আমি যেটা মনে করি যে বোমা বন্দুক হলে তো মানুষ দেখবে, বুঝবে যে এটা একটা উপদ্রুত এলাকা। আর কিন্তু ঝাড়খণ্ডে যদি এরকম এই যে চুপ করে বিজেপি কালকে মানে বলতে গেলে জঘন্য 28 ডেসিমেটেড, 24টা না 24টা সিট পেয়েছে, পুরো ডেসিমেটেড। তাহলে কি এটা বলা যায় না যে এই যে নিঃশব্দে যেটা ঘটলো, বোমা বন্দুকের খুন করার থেকে এই যে নিঃশব্দে যে জিহাদ করে যে আদিবাসী সমাজ বা এই যে একটা আসল যে ভূমিপুত্রদেরকে নিঃশব্দে হত্যা করা হলো, সেটা কি মনে হয় না আপনার কাশ্মীরের বোমা বন্দুকের থেকে অনেক বেশি ভয়ঙ্কর? সেটা তো, এবং এটা সব থেকে অশনি সংকেত হচ্ছে যে এই যে তাদের যে প্রোগ্রাম, তাদের যে প্ল্যান, সেটা সাকসেসফুল হয়ে গেল। এবং এইবারে এরা সারা ভারতে ধীরে ধীরে এরা এই জিনিস চালাবে। কি হবে না, ভারতের এই অনুপ্রবেশ তো বাংলাদেশ থেকে ঢুকবে, এই জায়গাগুলোতে তাদেরকে ভারতের নাগরিক করে দেওয়া হবে, হয়ে গেল। এবারে তারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আর যে উত্তরাখণ্ড দেবভূমি যেটা, সেইখানে পর্যন্ত তারা বিশাল বিশাল মসজিদ করে ফেলছে। হরিয়ানাতে তো ঢুকেছিল, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ থেকে সমস্ত ছোট ছোট জায়গাগুলো তারা দখল করে নিচ্ছে, নেবে আস্তে আস্তে জম্মু। এবং এই ইলেকশনগুলো তো বিজেপি হারতে আরম্ভ করবে। এবং এর সঙ্গে যেটা হবে যে ভারতের যে হিন্দু জনসংখ্যাকে মুসলমান এবং খ্রিস্টান বানিয়ে দেওয়া হবে। বিহারের বক্সার জেলায় কদিন আগেই টিভিতে দেখাচ্ছিল, বক্সার জেলায় কিভাবে মিশনারিরা এসে আমাদেরই মা গঙ্গায় স্নান করিয়ে মাথার সিঁদুর মুছিয়ে দিয়ে এখানে একটা ক্রস লাগিয়ে দিয়ে তাদেরকে খ্রিস্টান বাড়ি দেওয়া হচ্ছে, মেয়েদেরকে তাদেরকে আর কি 2000 4000 বা অন্য কিছু লোক দেখিয়ে তাদেরকে। আচ্ছা, আমি দেখছি প্রথম থেকেই মুসলমানকে দোষারোপ করছেন, অনুপ্রবেশকে দোষারোপ করছেন, তো সব মানছি। কিন্তু এই যে বলছেন মালদা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, বসিরহাট দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, গুলশান কলোনিতে এত ঢুকে গেছে, ঠিক আছে। আমি এখানে আমরা সবাই অভিযোগ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশকে আশকারা দিচ্ছেন। এর আগে জ্যোতি বসুর আমলে খালেদা জিয়ার সাথে চুক্তি করে ভূমি সংস্কারের নামে ওখান থেকে মুসলমানদের ঢুকিয়ে এখানে জবরদখল করে জমি দেখা যায়। কিন্তু আমরা বলি রাষ্ট্রশক্তি শেষ কথা। রাষ্ট্রশক্তি ক্ষমতায় আছে হচ্ছে নরেন্দ্র মোদীর জাতীয়তাবাদী সরকার, এবং যাদেরকে বলা হয় যে হিন্দুত্বের জন্য কাজ করছে। এবং এই বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের কিন্তু পুরোপুরি তো সীমা অঞ্চল যেটা, সেটা তো বিএসএফ এরই নজরদারিতে আছে। তাহলে সেই নজরদারি পেরিয়ে কিভাবে এরা ঢুকছে, এবং এই যে এরা ঢুকছে সেটা আজকে কেন্দ্রীয় নেতৃত্ব দেখার পরেও কোনো এমার্জেন্সির মতন মানে ডিক্লারেশন না করে কেন করছে না? কেন এমার্জেন্সির মতন সিচুয়েশন ডিক্লেয়ার করে কেবল অন্য কোনো কিছুতে? এমার্জেন্সি মানে মানুষের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হবে না, কিন্তু কি এই যে সমস্ত এই যে বাংলাদেশি বা রোহিঙ্গা এরা যে সমস্ত জায়গায় ঢুকে গেছে, আর্মি নামিয়ে সিআরপিএফ নামিয়ে তাদেরকে চিহ্নিতকরণ করে
যে যে আর্টিকেল আছে, মানে যেখানে সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল পুলিশই সেখানে শেষ কথা হবে, এরকম এমার্জেন্সি ডিক্লেয়ার করে কেন সরকার করছে না? বিএসএফ কি করছে? আমি বলছি যে সেটাও না, বিএসএফ আজকে কি করছে? প্রথমত বলি, জন জনমানবকে কোনো সীমানা দিয়ে আটকানো যায় না, এটা হচ্ছে বেসিক কথা। তাহলে আমেরিকা বলতো না যে আমরা মেক্সিকানদের আমরা আটকাতে পারছি না, বারবার ট্রাম্প বলছে, এবং মেক্সিকানরা আমেরিকাকে ধ্বংস করে দিচ্ছে এসে ড্রাগের ব্যবসা করে করে। তো আমেরিকা তো আমাদের থেকে অনেক উন্নত, ওদের তো আরো অনেক বর্ডার সিকিউরিটি অনেক আরো উন্নত, তো তারা পারছে না কেন? এটা হয় না। যেটা দরকার যে রাজ্যে ঘটনাটা ঘটছে, যে সেই রাজ্য সরকারের সদিচ্ছা থাকতে হবে। না, আমি তো বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা নেই। সেখানে আমরা সবসময় শুনি রাষ্ট্রশক্তি হচ্ছে শেষ কথা, তা রাষ্ট্রশক্তিকে কেন হচ্ছে না? আর বিএসএফ কি করছে? ঠিক আছে, আপনি বলছেন যে পুরো জমি ইয়ে করা না, কিন্তু যে জায়গাগুলো বিএসএফ আছে, এই যে আপনি মালদার কথা বলছেন পুকুরিয়া, সেখানে এনআইএর অফিস আছে, তারপরেও কিভাবে ঢুকতে পারছে? তাহলে কি বিএসএফ এর মধ্যে কোনো ফাউল প্লে আছে? না, শুধু বিএসএফ বললে হবে না। তো আসছি, আমি বিএসএফ এর জায়গাটাতে আসছি। তারা যেটা বলতে হবে যে 70-এর ওপর জায়গা আছে যেখানে সেই সিপিএম এর আমল থেকে ফেন্সিং এর জন্য জমি দেওয়া হয়নি, ইচ্ছে করে খুলে রাখা হয়েছে। এই জায়গাগুলো এখনো দিচ্ছে না। এবারে হয়তো সুপ্রিম কোর্টে শোনা যাচ্ছে সরকার যাবে, সেই জায়গাগুলো হচ্ছে ওপেন জায়গা, সেই জায়গাগুলো ঢুকছে। আজকে বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ থেকে যদি একটা হিন্দু বাংলাদেশে অনুপ্রবেশ করে, সেখানকার যে সরকার বা তারা কিন্তু তাকে দেনাঙ্গার অ্যারেস্ট করবে এবং তারপরে যা ব্যবস্থা করা তার উপরে করবে। কিন্তু আমাদের যে রাজ্যে ঢুকে যাচ্ছে, তাদের এগেনস্টে রাজ্য সরকার কোনো ব্যবস্থা করছে না, বরং তাদের সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এরপরে আসছি বিএসএফ এর কথা। বিএসএফের কতগুলো তো জায়গা আছে যেগুলো বিএসএফ যখন তাদের ডিউটি শেষ হয়, আরেকজন ডিউটি আছে, ওই সময় একটা গ্যাপ থাকে, ওই সময় ঢোকে। এছাড়া কি হচ্ছে, বিএসএফকে যারা মানে দালাল এজেন্ট, এবং এরা সরকার পোষিত এজেন্ট, কিন্তু সমস্ত সরকার পোষিত এজেন্ট, রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার পোষিত এজেন্ট, এরা পরিষ্কার কথা। তারা কি করে? তারা বিভিন্ন রকম প্রলোভন দেখায়। এই বিএসএফ বছরের পর বছর, মাসের পর মাস তাদের বাড়ির বাইরে থাকতে হয়, অত্যন্ত কষ্টকর তাদের জীবন। তাদের কি হয়? অর্থের লোভ দেওয়া হয়, তাদেরকে মানে বিভিন্ন রকমের লোভনীয় ড্রিঙ্কসের দেওয়া হয়, সর্বোপরি তাদেরকে নারী উপহার দেওয়া হয়। মারাত্মক কথা। বিএসএফ কে পয়সা, মদ এবং নারীর উপহার দেওয়া হয়। আপনি দায়িত্ব নিয়ে বলছেন এবং ম্যানেজ করা এবং কিছু সময়ের জন্য তারা যখন এইসব নিয়ে ব্যস্ত থাকে এবং তার জন্য ঘর বাড়ি সবকিছু ওই। আচ্ছা, বিএসএফ কে কি মাসের শেষে মাইনে মমতা বন্দ্যোপাধ্যায় দেন? আপনি আমাকে আগে হ্যাঁ না কেন্দ্রীয় সরকার দেয়। তাহলে কেন্দ্রীয় সরকার যখন জানছে যে এই বিএসএফ কারাপ্ট, সেই কারাপ্ট বিএসএফ এর পার্সোনালদের এগেইনস্টে কেন এই নিচ্ছে? এরপরে যারা আসবে, এরপরে যদি ওই বিএসএফ কে সরিয়ে দিয়ে অন্য তারাও একই কাজ করবে। তারা যে ধরে না তা না, তারা অনেক সময় মরে, কিন্তু এক একটা সময় এই ঘটনাগুলো ঘটে এবং এগুলো নির্দিষ্ট, এবং সেই সময় যে ওপেন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দিয়ে অনুপ্রবেশ করে। এটা একটা বিশাল মানে চক্র, বিশাল র্যাকেট। যেরকম গরু পাচার কোনোভাবেই সরকার ঢুকতে পারবে না, দায়িত্ব নিয়ে বলছি, শত চেষ্টা করুক না কেন, কোনোভাবে ঢুকতে পারবে না গরু পাচারকে। ঠিক সেই রকম এই যে বিএসএফ এর যে এই চক্র, এইটাকে কোনোভাবে সরকার ঢুকতে পারবে না। তার জন্য যেটা দরকার, ওই 70-80টা জায়গা, যে জায়গাগুলো ওপেন আছে সেগুলোকে করতে হবে, এবং শুধু ফেন্সিং দিলে হবে না, ওই কাঁটাতারের বেড়া যে কোনো সময় কেটে দেওয়া যায়, সেগুলোকে আরো উন্নত সিস্টেম করতে হবে। তাহলে হয়তো কিছুটা আটকানো যাবে। মোদ্দা কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকার বাংলাকে নিয়ে ভাবে না। পরিষ্কার কথা, বাংলাকে নিয়ে, বাঙালিকে নিয়ে, যে 10 কোটি বাঙালি ধ্বংস হয়ে যাক, তাতে কিচ্ছু না, এটা আমি মানতে পারছি না। এই তো কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে ইয়েতে এই যে সেমিকন্ডাক্টরে, যেটা নিয়ে কিন্তু আমাদের জাতীয়তাবাদীরাও বলছে যে সেমিকন্ডাক্টরের বরাত পশ্চিমবঙ্গকে পাইয়ে দেওয়া হলো, কোটি কোটি টাকার ইয়ে হবে, সেখান থেকে প্রচুর কর্মসংস্থান হবে। তারপর আপনি কি করে বলছেন? ইভেন এটার জন্য অনেক সময় বলা হচ্ছে যে দিদি মোদির সেটিং আছে, কারণ
যে সময় অভয়ার ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি চাপে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় এই সেমিকন্ডাক্টরের বরাত দেওয়া হলো পশ্চিমবঙ্গকে, এবং যেখানে সেই সময় হরিয়ানাতে একটা কষ্টার্জিত জয়, মিরাকল, ইয়েতে উড়িষ্যাতে জয় ছিনিয়ে আনলো, সেই রাজ্যগুলোকে পুরস্কার না দিয়ে পশ্চিমবঙ্গকে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এক কথায় নরেন্দ্র মোদী বাঁচিয়ে দিলেন এটা করে, কারণ কর্মসংস্থান হবে। তারপরে আপনি বলছেন যে পশ্চিমবঙ্গকে নিয়ে বাংলাকে নিয়ে নরেন্দ্র মোদী ভাবছেন না। উনি তো পশ্চিমবঙ্গে এসে প্রথম তো ওনার ভাষণ তো বাংলাতেই শুরু করেন। তাই সেমিকন্ডাক্টরটার ব্যাপারটা প্রথমে আমি সেমিকন্ডাক্টরের ব্যাপারটা নিয়ে বলি, তারপরে ওই বিষয়টা আসি। এই সেমিকন্ডাক্টর পশ্চিমবঙ্গে কারা কারা কোন কোম্পানি করছে? গ্লোবাল ফাউন্ড্রি বলে একটা আমেরিকান কোম্পানি। গ্লোবাল ফাউন্ড্রি? গ্লোবাল ফাউন্ড্রি, আচ্ছা। এটা কারা চালায় না? দুবাই বেসড মুবাডেলা ইনভেস্টমেন্ট কোম্পানি, এরা চালায়। আচ্ছা, আমরা এখানে একটুখানি আটকাচ্ছি, আপনারা দেখে নিন যে কোম্পানিটার নাম বলো, সেটার একটু ডিটেলসটা আপনারা দেখে নিন। কে করছে? গ্লোবাল ফাউন্ড্রি করছে। আর এটা কারা চালায়? দুবাই বেসড মুবাডেলা ইনভেস্টমেন্ট কোম্পানি। এটা কিন্তু দুবাইয়ের কোম্পানি। সেমিকন্ডাক্টর হচ্ছে একটা হাইলি স্কিল্ড সাবজেক্ট, যে কাজ করার মতো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সেই ওয়ার্ক ফোর্স নেই। আপনি পশ্চিমবঙ্গের মানুষকে ছোট করছেন, বলছেন যে তাদের সেই যোগ্যতা নেই। পশ্চিমবঙ্গের যে ক্রিমি যে ওয়ার্ক ফোর্স, সেটা আর এই বঙ্গে নেই। এদের একটা বিরাট অংশ বিদেশে চলে গেছে, এবং হয়তো তার থেকে যারা একটু তারা অন্যান্য রাজ্যে চলে গেছে। এইটা চালাবার করার মতো। আচ্ছা, তার মানে আনস্কিল্ড লেবারার বলুন, বা এমনি 12 পাস করে বা এমনি কলেজ পাস আউট ছেলেমেয়েরা এটা পারবে না। সেমিকন্ডাক্টরে এদের কোনো চান্সই নেই, এদের কোনো কাজই নেই। এটা হচ্ছে হাইলি স্কিল্ড, সুপার হাই স্কিল। এখানে আমি বলি দর্শকদেরকে, এখানে জ্যোতির্ময়বাবু কিন্তু পশ্চিমবঙ্গের যারা মানে চাকরি প্রার্থী বা তাদেরকে ছোট করার ব্যাপার না, এটা পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার। হ্যাঁ বলুন। সুপার হাই স্কুল, এবং এই বাঙালিও আছে। বাঙালিরা যে করছে না পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে, সেই ক্রিমিনাল লেয়ার পশ্চিমবঙ্গ থেকে অনেকদিন আগে চলে গেছে। কাজে এখান থেকে যে ছেলেটা চাকরি, সেই বাইরে থেকে লোক আসতে পারছে, মানে এটার জন্য পশ্চিমবঙ্গতে কোন রকমের কর্মসংস্থান মানে সেইভাবে হবে না। না, পশ্চিমবঙ্গে তাহলে এটা মিথ্যা কথা বলা হচ্ছে। সেমিকন্ডাক্টর নিয়ে বিস্ফোরক কথা বলেন জ্যোতির্ময় বাবু। পশ্চিমবঙ্গের বুকে যে কথা বলা হচ্ছে যে এটাতে লাখো লাখো কর্মসংস্থান হবে, সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আমি একজন ইংরাজি শিক্ষক হয়ে বলি, যেমন ক্লজ শেখাতে গেলে শুধু ভালো ইংরেজি জানলে হবে না, টেকনিক্যাল ব্যাপারটা জানতে হবে যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটা কি জিনিস। সেরকমই এই সেমিকন্ডাক্টরের এই যে কাজ, সেখানে আমি এমনি বাইরে দুটো সিকিউরিটি রাখা ছাড়া বা ওই ইয়েতে যে অফিস হবে, যে ইনফ্রাস্ট্রাকচার হবে, সেখানে ওই ধোয়া মোছা মানে জ্যানিটারের কাজ, ইলেকট্রিশিয়ান, এছাড়া যে মেন কাজ যেটার উপরে ভিত্তি করে বলা হচ্ছে যে লক্ষ লক্ষ লোক চাকরি পাবে, সেটা হবে না। কারণ এটা পুরোপুরি টেকনিক্যাল এবং সাবজেক্টের উপরে বিশাল ডেপথে নলেজ থাকতে হবে। বিস্ফোরক কথা বলছেন জ্যোতির্ময় বাবু, এর থেকে লক্ষ লক্ষ যে চাকরির কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবং এর জন্য প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, বহু টাকা, আনলিমিটেড মানি। এই সেমিকন্ডাক্টর যে বিভিন্ন যে আইটেমগুলোর জন্য বহু টাকা ইনভেস্ট করতে হবে। সেই জন্য যা হবে বাইরে থেকে হবে, যে ইনভেস্টমেন্ট হবে বাইরে থেকে হবে। লোকাল ছেলের কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম। ওই নিচের তলার পোস্টগুলো ছাড়া একেবারে লোয়ার লেভেল চাকরি পাওয়া, যেখানে যে বিরাট লোকের চাকরি হবে। মানে ধরুন আমি বলছি, ধরুন গুজরাট থেকে কোনো ব্যবসায়ী বিশাল টাকা ইনভেস্ট করলেন এটায়, এবং তিনি যদি বলেন যে আমার এখানে ধরুন 100 জন গুজরাটি আছে, এখানে বললেই হবে না, তাদেরকেই চাকরি, তাদের যে চাকরি হবে না হাইলি স্কিল, তারা যে হ্যাশটা হতে পারে সেটা আপনি যেটা বলছেন যে টাকা ইনভেস্ট করবে তার সেটাই থাকবে। তো একজন যদি গুজরাটি ব্যবসায়ী যদি তার যদি এরকম 50 জন স্কিলড মানে এরকম লোককে যদি অ্যাপয়েন্ট করতে চায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় না করতে পারবেন না, তাই তো? চান্স খুব কম। এটা মূলত হচ্ছে বিদেশিরাই কন্ট্রোল করবে। কেন? ওই যে গুজরাটি ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, যে লেভেলের ইনভেস্টমেন্ট সেটা তাদের পক্ষে করাও হয়তো সম্ভব হবে না। দ্বিতীয় হচ্ছে ওয়েদার। সেমিকন্ডাক্টর তৈরি হয় একটু ঠান্ডা জায়গায়, ঠান্ডা জায়গা না হলে সেমিকন্ডাক্টর তৈরি হওয়া মুশকিল। এখানে আমি একটু ওনাকে থামিয়ে বলতে চাই যে কম্পিউটার যেমন আপনারা দেখবেন
অফিসে বলুন, স্কুলে বলুন, কম্পিউটার থাকে কিন্তু এয়ার কন্ডিশন রুমে। তাহলে কি হয়, এতক্ষণ ধরে যেহেতু কম্পিউটারটা চলে, ভেতরের যে সমস্ত পার্টসগুলো অত্যন্ত গরম হয়ে যায়। আর আপনারা জানেন ওই জন্য কম্পিউটারে আমরা অনেক সময় সুপার এয়ার কুলার যেগুলো হয় ওগুলো লাগানো হয়। আর তাছাড়াও যত বেশি বলা হয় পাখা লাগানো যায় কম্পিউটারের ভেতরে, সেরকমই ব্যাপার। তো অবশ্যই আপনি এটা বলেছেন, যেটা বড় বড় সার্ভার থাকবে, তো সেটা তো ঠান্ডা যায়, কেবল এসিতে কাজ হবে না, তাই তো? এবং এর সাথে কি হচ্ছে যে সেখানকার প্রাকৃতিক মানে পলিউশন কম থাকবে, ধুলোবালি এতে কম থাকতে হবে, এরকম জায়গায় তৈরি করতে হবে। সেটা যদি পাহাড়ি অঞ্চল, তাহলে তো আমাদের যেসব পাহাড়ি অঞ্চল আছে তাহলে তো সেখানে বরাদ দেওয়ার কথা। তাহলে নরেন্দ্র মোদী এই জেনে শুনে এত বড় ভুল করলেন। এটা হবে, সেই জন্য এখানে হয়তো ওই কৃত্রিমভাবে তৈরি করে সেটা করা যেতে পারে, কিন্তু তাতে যে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা পড়বে সেটা তখন আবার মার্কেটে কম্পিট করার জন্য সেটা আবার বেশি হয়ে যেতে পারে। সেই জন্য এই কোম্পানি পশ্চিমবঙ্গে হবে, আলটিমেটলি হবে বলে আমার মনে হয় না। এটা হ্যাঁ, জুমলা আমার মনে হয় না। হলেও আমাদের পশ্চিমবঙ্গের যে বিরাট কিছু লাভ হবে তা কিন্তু হবে না। এইটা মূলত, এইটার পেছনে যে মূল কারণ আজ আমি পরিষ্কারভাবে বলছি, সেটা হচ্ছে আজকে ওই যে অভয়ার আরজিকরের যে ডাক্তার মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং তার এগেনস্টে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং তথা ভারতে যে একটা বিরাট আন্দোলন হয়েছিল, পৃথিবীতেও এটা নিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে। এই যে মমতা ব্যানার্জির সরকার একটা লেজে গোবরে হয়ে গেছিল, ঠিক সেই সময় এইটা ঘোষণা করা হলো যে এই সেমিকন্ডাক্টর পশ্চিমবঙ্গে হবে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হবে, আর লাখে লাখে কর্মসংস্থান হবে। ব্যাপারটাকে পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার জন্য, এবং এটা মমতা ব্যানার্জিকে রেস্কিউ করলেন কে? নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, আজকে সুপ্রিম কোর্টে এই কেসটাকে সুমোটো সুপ্রিম কোর্ট কেস করলো, সুমোটো কেস করলো সুপ্রিম কোর্ট, সুমোটো কেস করে সুপ্রিম কোর্ট। আমি সুপ্রিম কোর্টের এগেনস্টে বলছি, যদি সুপ্রিম কোর্ট মনে করে আমাকে পানিশমেন্ট দেবে, দিতে পারে, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমি পরিষ্কার বলছি, সুপ্রিম কোর্টকে সুমোটো কেস করলো, সুমোটো কেস করে অশ্বডিম্ব প্রসব করলো এবং সিবিআইকে লাগিয়ে দেওয়া হলো। কেন সিবিআইকে লাগিয়ে দেওয়া হলো? যে রাজ্য পুলিশ এইটা করতে গিয়ে তারা যদি 2 নম্বরই করতো, তারা যদি আসল অপরাধীদের না ধরতো, তাহলে কি হতো, এখানে পশ্চিমবঙ্গে তীব্র একটা আন্দোলন তৈরি হতো এবং এই যে মুসলিম তোষণকারী যে মমতা সরকার, তার বিরুদ্ধে একটা বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠতে পারতো। সেইগুলোকে পরিষ্কার ধ্বংস করা হলো। ধ্বংস করলো কে? এর মধ্যে নরেন্দ্র মোদী ইনভলভ, সুপ্রিম কোর্ট এবং সিবিআইকে দিয়ে। বিস্ফোরক কথা প্রথমেই যেটা আমরা আজকে দুটো বিস্ফোরক জিনিস জানলাম। প্রথম হচ্ছে কি, আজকে ঝাড়খণ্ডে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং উনি বলছেন, আমি বলবো জিহাদ ইঞ্জিনিয়ারিং, এইটা যে আজকে সাকসেসফুল হয়েছে, তাতে কিন্তু ঝাড়খণ্ডের অবস্থা কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর। জিহাদ মানে কেবল বন্দুকের জিহাদ না, জিহাদ মানে কিন্তু সাটল জিহাদ। এবং সেইভাবেই কিন্তু এখন প্রতিটি রাজ্যে, বড় বড় রাজ্যের এই পকেটগুলো, সেই পকেটগুলোকে এই জিহাদিকরণ করে সেই রাজ্যগুলোকে দখল করা হবে। এইটা একটা বিস্ফোরক তত্ত্ব। এবার আমরা বুঝতে পারছি কেন কালকে থেকে উনি বলছেন অশনি সংকেত, এই ঝাড়খণ্ডের রেজাল্ট দেখে পশ্চিমবঙ্গে আমরা আসছি এরপরে। আর দ্বিতীয়ত যেটা এই সেমিকন্ডাক্টরের ব্যাপার, কোন সেমিকন্ডাক্টরে উনি বলছেন, যেটা বললেন পুরো তথ্য দিয়ে বললেন, যে কেন টেকনিক্যালি এখানে মানুষ চাকরি পাবে না, কেন এটা ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপার, এবং প্রাকৃতিক কারণে কেন সেমিকন্ডাক্টরের যে ইনফ্রাস্ট্রাকচার এখানে সেট আপ করা সম্ভব নয়, এবং যেটা করা হচ্ছে গাজওয়ারি। এবং তার থেকেও বড় কথা বলছেন যে এটা নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভয়ার ওই ব্যাপারটা থেকে বাঁচানোর জন্য করেছেন। বিস্ফোরক কথা বলেছেন। এর সঙ্গে আরেকটা কথা বলি, যে এই যে দুবাই বেসড যে ইনভেস্টার মোবাডেলা, এরা রিলায়েন্সের যে রিলায়েন্স ভেঞ্চার, রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড, সেই কোম্পানিতে 6,247 কোটি আরব ডলার, অর্থাৎ 3.16 বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে। মারাত্মক কথা। যে আম্বানিকে আমরা জাতীয়তাবাদী ভাবি, সেখানেই সৌদি আরবের কোম্পানি, যে সৌদি আরবে জানেন যে কিভাবে ভারত বিদ্বেষী কত কিছু হয়। অনেকেই হয়তো ডিফেন্ড করবে না সৌদি আরব এখন ভারতের পক্ষে, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই জন্যই আমরা দেখছি প্রধানমন্ত্রী বারবার করে সৌদি আরবে যাচ্ছে, সেখানে গলাগলি হচ্ছে, কোলাকুলি হচ্ছে। সেই মোবাডেলার এত লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট আজকে আম্বানিদের কোম্পানিতে। তাহলে ভারতীয় ব্যবসায়ীরা
কি আদত আসলে ওই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, রথচাইল্ড ফ্যামিলি, যেখানে যার জামাই কিনা হচ্ছে আমাদের অমর্ত্য সেন, রকাফেলার, জর্জ সোরস, তাহলে কি আম্বানিরা বলতে চাইছেন এদের হয়ে দালালি করছে, এদের হয়ে মিডলম্যান ব্রোকার হিসেবে কাজ করছে? কোনো কোনো ক্ষেত্রে করছে, কোনো কোনো ক্ষেত্রে করছে। তার থেকেও বড় কথা আমি যেটা বলছি, যে যদি মনে করে যে 10 কোটি বাঙালিকে, বাঙালি যাক, গোল্লায় যাক, আমরা আর যে 130 কোটি যে ভারত, সেই ভারত নিয়ে আমরা নির্বাচনে জিতে আমরা করব, এটা কিন্তু হবে না। এই বাংলা থেকেই কিন্তু ভারতের ধ্বংসের সূত্রপাত হবে, এবং যে সূত্রপাতটা ওই ঝাড়খণ্ডের নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে। আজকে মহারাষ্ট্রে জিতেছেন কেন না? ওখানে বাটেঙ্গে নেই তো কাটেঙ্গে, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রায় তো সেফ रहेंगे, এই কথা তো এটাও বলা হয়েছে। ঝাড়খণ্ডে কেন কাজ করেনি? কারণ ঝাড়খণ্ডে বলা হয়েছে কি যে অনুপ্রবেশকারীদের আমরা তাড়িয়ে দেবো। ওখানকার মেয়েরা তো সবাই মুসলমানদের বিয়ে করেছে, অনুপ্রবেশকারী মুসলমানদের, ওই মুসলমানরা ঢেলে ভোট দিয়েছে। ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে, এবং কে বলতে পারে আগামী 10 বছরের মধ্যে মহারাষ্ট্র পকেট পকেট করে এরকম ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে, তখন বাটেঙ্গে তো কাটেঙ্গে, এরকম ঝাড়খণ্ডে যেরকম মুখ থুবড়ে পড়েছে সেরকম মুখ থুবড়ে পড়বে। আচ্ছা, আমি এবারে আসছি পশ্চিমবঙ্গে যে এই যে রেজাল্ট হলো, আমরা বলছি অযোগ্য নেতৃত্ব, অযোগ্য নেতৃত্ব। তা কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আসে আমরা দেখি পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়, কিন্তু অদ্ভুতভাবে আমি দেখেছি এবং অনেকেই দেখেছে যে কোটি কোটি টাকা আসছে নির্বাচনী প্রচারের জন্য, কিন্তু যখন নির্বাচনী প্রচারগুলো বেরোয় দেখে মনে হয় যেন রাজ্য নেতা বা ওই বুথ সভাপতিদের পকেট থেকে, মানে যেরকম ভাবে নির্বাচনী প্রচারগুলো হয়, রাজ্য নেতা বা বুথ সভাপতির পকেট থেকে টাকা দিয়ে নির্বাচনী প্রচার করা হচ্ছে। টাকাগুলো যাচ্ছে কোথায়? প্রথমত যারা প্রার্থী হয় তাদের যে টাকা দেয়া হয়, খুব পরিষ্কারভাবে বলছি 50%-এর বেশি তারা খরচ করে না। বাকি টাকা তারা কি করে আমি জানি না, মেরে দিচ্ছেন। জ্যোতির্ময় বাবু বলছেন কি করে না জানি না, তার মানে বোঝাই যাচ্ছে বাকি টাকা এই পশ্চিমবঙ্গের যে 294টি আসনের যে প্রার্থী যারা হয়, তারা তাদের অধিকাংশ, সবাই নয় কিন্তু অধিকাংশ, নিজেদের ফায়দার জন্য মেরে দিচ্ছেন, যার ফলে যতটা টাকা খরচ করা উচিত সেটা হয় না। প্রত্যেকের মধ্যে আমি দেখেছি বিক্ষোভ, মানে এটা চেন ওয়াইজ, সেই জেলা থেকে, মন্ডল থেকে আরম্ভ করে সর্বত্র দেখেছি একটা ক্ষোভ। আমি বিভিন্ন সময় কথা বলে দেখেছি তাদের সঙ্গে, এটা একটা ক্ষোভ। আর শুধু টাকা দিয়ে তো নির্বাচনে যেতে যায় না। নির্বাচনে জিততে গেলে যে সাংগঠনিক স্ট্রাকচার, সেসব তো বিজেপিতে নেই। আর সবচেয়ে বড় কথা, এখানে 35% মুসলিম ভোট হয়ে গেছে, 35% মুসলমান ভোট, মানে ঝাড়খণ্ডের মতোই ছিল। তারা একচেটিয়া তৃণমূলকে ভোট দিচ্ছে। আর হিন্দু ভোট, কমিউনিস্ট আর বিজেপি একটা অর্ধেক হিন্দু ভোট দিতে যায় না, ভোট দিয়ে কি হবে? আর তার বাকি যে ভোটটা, সেটা এখন যেহেতু কমিউনিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা বিজেপি আর সিপিএম এর মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে। সেজন্য যত দিন যাবে, যত সিপিএম আবার এইরকম বিভিন্ন রকমের আন্দোলনের নামে করবে, মানুষকে বিভ্রান্ত করবে, তত বিজেপির ভোট কমবে। বিজেপি করছে না কেন আন্দোলনগুলো? আজকে অভয়ার আমরা বলছি, জাতীয়তাবাদীরা দেখি বলছে সোশ্যাল মিডিয়াতে যে বিজেপি সিপিএম এই আন্দোলনকে হাইজ্যাক করে নিল। তাতে ইন্টেলেকচুয়াল সেল আছে তো, রুদ্রনীল আছে তো। না, ওটা তো হলো না কেন? এইটা যদি সিবিআই কে দেওয়া না হতো, এটা যদি রাজ্য পুলিশের হাতে থাকতো, এবং রাজ্য পুলিশ যদি এটার, কারণ রাজ্য পুলিশও যা করেছে সিবিআইও তাই করেছে, তার বাইরে কিচ্ছু করতে পারেনি, তাহলে কি হতো? রাজ্য পুলিশের বিরুদ্ধে বিজেপি তীব্র একটা আন্দোলন তৈরি করতে পারতো, এবং সেইখান থেকে বিজেপি ফয়দা লুটতে পারতো। না, আমি ঠিক আছে মানছি, অভয়ার ব্যাপারে পাইনি, আরো তো বিভিন্ন ইস্যু আছে সেখানে নিয়ে বিজেপি। তার মানে আপনি বলছেন যে রাজ্য বিজেপির যে সেলগুলো, এগুলো সব লোক দেখানো এবং অপদার্থরা বসে আছে। শুভেন্দু অধিকারী ছাড়া জমির মানুষ আর কেউ নেই, শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য বিজেপিতে যারা আছে একেবারেই ইনকম্পিটেন্ট, এবং তাদের অধিকাংশেরই কাজ হচ্ছে কি করে সেটিং করে কি করে পয়সা খাওয়া যায়, এবং তার সাথে কাঞ্চনের সাথে, কাঞ্চন মূল্যর সাথে কামিনী মূল্যর দিকেও কিন্তু তাদের নজর আছে। এটাই উনি বলতে চাইছেন যে এক্সেপ্ট ফর শুভেন্দু অধিকারী। জানি না ওনার সাথে শুভেন্দু অধিকারী কি আঁতাত আছে, আমি জানি না আপনি কত পাচ্ছেন আজকাল শুভেন্দু অধিকারীর কাছ থেকে, সেটাও জানি না তো, বা আপনি ভয় পান কিনা শুভেন্দুকে তো। কিন্তু উনি বলছেন যে বাকি রাজ্য নেতৃত্ব চরম ইনকম্পিটেন্ট, জেলা নেতৃত্ব, জেলা সভাপতি, বুথ সভাপতি, শক্তি প্রমুখ, এত তো নাম আছে। তারা কি করছে? যে কেন্দ্র থেকে টাকাগুলো আসছে ভোটের সময়, তারা সেই টাকাগুলো দিয়ে কি করছে? প্রচার করছে না, সিমলা মানালি ঘুরে বেড়াচ্ছে। যেরকম হেমন্ত বিশ্ব শর্মা
যদি বিজেপি কংগ্রেস থেকে বিজেপিতে না আসতো, তাহলে আসামে কোনোদিনও বিজেপির যে নেতৃত্ব ছিল আর পশ্চিমবঙ্গের নেতৃত্ব মোটামুটি একই টাইপের, কিচ্ছু করতে পারতো না। আজকে হেমন্ত বিশ্ব শর্মা জমির মানুষ ছিলেন বলে এবং হিন্দুরা একত্রিত হয়ে ভোট দিয়েছে বলে আজকে আসতে পেরেছে। ঠিক বাংলাতেও ঠিক একই তাই। জমির মানুষ হচ্ছে শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর, আমি চিনিও না শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারী আমাকেও চেনেন না, আমার সঙ্গে কোনোদিন কথাও হয়নি, কিন্তু যেটা রাজনীতি করতে গিয়ে যেটা এত বছরে দেখে, অভিজ্ঞতা থেকে যেটা দেখে এসেছি, একমাত্র শুভেন্দু অধিকারী। কিন্তু বাংলায় যেহেতু কমিউনিস্ট নামক একটা দুর্যোধন, দুঃশাসন এইগুলো রয়ে গেছে, সেই জন্য কিছুতেই হিন্দুকে একত্রিত করা যাচ্ছে না। সেটার থেকে বড় কথা, পারছে না কেন আজকে বিজেপি? তার মানে অযোগ্য, অপদার্থ নেতৃত্ব। এই যে সেলগুলো তারা আস্থা সব বাজে। এগুলো নাম কো আসতে ওই ফর্ম ফিলিং করতে হয়, সেরকম ফর্ম ফিলিং এর মতো। এগুলো এত টাকা আসছে, তাহলে এই যে বুথ প্রমুখ, শক্তি প্রমুখ, এদেরকে দেওয়া হয়। আমরা দেখি ইলেকশনের সময় তৃণমূলের বা সিপিএম এর ফেস্টুনে ছেড়ে যাচ্ছে। তাহলে আপনি বলছেন যে মন্ডল সভাপতি, বুথ সভাপতি এরা ওই কেন্দ্রের টাকা মারছে? সবই ওই টাকা মারছে কিনা আমি জানি না, কিন্তু এরা ওই অনবৈজ্ঞ। টাকা না মারলে তাহলে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? তাহলে সেই ফেস্টুন গুলো দেখতে পাচ্ছি না কেন, প্রচারে দেখতে পাচ্ছি না? তারা টাকা মারছে, তাহলে বলছে আমাদের কাছে টাকা আসছে না, তাহলে মিথ্যা কথা বলছে। তারা বলছে টাকা আসে না, তাহলে সেই টাকা কোথায় যাচ্ছে? তাহলে এটাও তো দুর্নীতি। তাহলে যে সিপিএম, যে বিজেপি দুর্নীতির কথা বলছে, তৃণমূলের দুর্নীতির কথা, কাটমানির কথা, তাহলে তো বলতে হয় এই যে বিজেপির প্রতিটি বুথ স্তরের নেতা আছে, শক্তি প্রমুখরা আছে, এরাও এরকম কাটমানির দুর্নীতিতে তারা নিমজ্জিত। তারা বলছে আমাদের কাছে সেভাবে কিছু আসছে না, হয়তো দুটো তারা আসছে না, কিন্তু তাহলে কাটমানি খাচ্ছে। তাহলে রাজ্য বিজেপি কাটমানি খাচ্ছে। যে কাটমানি খেয়ে আজকে তারা সল্ট লেকের ওখানে প্রসাদ প্রমোদ তাদের বানাচ্ছে, অফিস বানাচ্ছে। চক্র, একটা বিরাট চক্র কাজ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে পরিষ্কার একটা সেটিং কাজ করছে যে বাংলা যাক, বাংলা কেন্দ্র যায়, যে বাংলা চলে যাক, বাংলা নিয়ে আমাদের কোনো নেই, 10 কোটি, আমাদের 130। কিন্তু ওই আবারও বলছি, বাংলা থেকেই কিন্তু ভারতের ধ্বংস হবে। এবং আজকে উত্তর মহারাষ্ট্রে জিতেছে বলে আমরা উল্লাস করছি, আর 10 বছর পরে মহারাষ্ট্রে কিন্তু ডেমোগ্রাফি পুরো পাল্টে যাবে। What Bengal thinks today, India thinks tomorrow. তাহলে সেখানে বলা যেতে পারে, when Bengal gets destroyed, India will, বা ভারত will certainly get not only destroyed, ravaged, fragmented, demolished forever. 26 সালে বিজেপি জিতবে বলছে। আমি শুভেন্দু অধিকারীর আন্তরিকতার কোনো আমি করছি না, কিন্তু 26 সালে বিজেপি আরো কম ভোট পাবে। কেন? কমিউনিস্টরা আরো মাথাছাড়া দেবে এবং কি হবে, হিন্দু ভোট, এই বোকা হিন্দুগুলো বিনা যুদ্ধে ভারত দখল হবে। এই বিনা বোকা হিন্দুগুলো আবার তার থেকে বড় কথা হচ্ছে কমিউনিস্টরা বাড়ছে মানে বিজেপি কাউন্টার করতে পারছে না। আপনি আবারও বলছেন যে অযোগ্য বিজেপি নেতৃত্ব এবং তাদের সেলগুলো হচ্ছে আস্তাকুরের মতো। হতাশ হচ্ছে বিজেপি সম্বন্ধে। কেন? এই যে সিবিআই, সবাই জানে সিবিআই কেন্দ্রীয় সরকারে, এইভাবে প্রচার হয়। এই সুপ্রিম কোর্ট কি করলো? সুপ্রিম কোর্ট শুধুমাত্র বাঁচিয়ে দিল মমতা ব্যানার্জিকে। সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে মমতা ব্যানার্জিকে এইভাবে চলছে। তাহলে আমাদের বাঙালির বাঁচার কোনো, বাঙালি বলতে আমি হিন্দু বলছি, অনেকে ভুল করবেন, বাঙালি বলতে হিন্দুকেই বোঝায়। বাঙালি হিন্দুর বাঁচার আর কোনো জায়গা নেই, যদি না ওই চিন্ময় কৃষ্ণ স্বামীর মতো বাংলাদেশে ওই রকম করে কেউ এরকম উঠে আসে, যেটা বাংলাদেশে এখন লড়াই চলছে। তবে আমি একটা কথা বলছি, যে আগামী দিনে এই বাঙালির, পশ্চিমবঙ্গের বাঙালিদের যেরকম ওরা বলছে শুভে বাংলা, সেরকম পশ্চিমবঙ্গের বাঙালিদের দাবি করতে হবে এবং ওপারের বাঙালিদের মানে হিন্দুদের দাবি করতে হবে, আমরা এক বাংলা চাই। যে বাংলা হবে হিন্দু বাংলা তৈরি হবে। এই বাংলাটা হচ্ছে হিন্দুর বাংলা ছিল, রাজা শশাঙ্কের বাংলা, রাজা প্রতাপাদিত্যের বাংলা। সেই বাংলা হিন্দুর বাংলা হবে এবং এটা হিন্দু রাষ্ট্র হিসেবে বাংলা, পশ্চিমবঙ্গ এবং ওই বাংলাদেশ নিয়ে একটা আলাদা হিন্দু রাষ্ট্র তৈরি হবে। হ্যাঁ, তার নাম কি হবে আমি জানি না, কিন্তু আলাদা একটা হিন্দু রাষ্ট্র বলবেন না রাজ্য বলবেন, আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে। বিস্ফোরক কথা। যদি ভারত থেকে পশ্চিমবঙ্গকে বেরিয়ে যেতেই হয়, সেটা পশ্চিমবঙ্গের হিন্দু এবং বাংলাদেশের একটি অংশকে নিয়ে আলাদা রাষ্ট্র তৈরি হবে, রাজা শশাঙ্কের বঙ্গের মতন গৌরবঙ্গ। বাঙালিকে এইভাবে যে ধ্বংসের যে চক্রান্ত চলছে এবং মুসলমানদের হাতে একে তুলে দিয়ে শুভে বাংলা তৈরি কর, তার কাউন্টার হচ্ছে এখানকার বাঙালি আর ওপারের বাঙালি।